দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আবার বাদনাবারের কাছে যাব। এই প্রতিটা বিষয়ের জন্য থাকে, যেমন একটা শিল্প তৈরি হতে হলে বা একটা কার্যক্রম করতে হলে কিন্তু শ্রমিকের প্রয়োজন হয়। তো শিল্প শ্রমিকটা কি, সে সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ ভাই। শিল্প শ্রমিক হচ্ছে একটা শিল্পের অন্যতম উপাদান হচ্ছে শ্রমিক। মাটি থেকে যেমন গাছ হয়, একটা ভালো মাটির একটা গাছ বের ওঠার যেই মাটির যে কৃতিত্ব, শিল্পের সাথে শ্রমিকের ঠিক একই রকম সম্পর্ক। শ্রমিক দক্ষ হলে, ভালো হলে শিল্পটা আরো সুন্দর হবে, বিকশিত হবে এবং উৎপাদন শক্তি হ্রাস পাবে। তো শিল্প কারখানায় যে সমস্ত মানুষ তাদের উৎপাদন প্রক্রিয়া, বাজারজাতকরণ, প্যাকেজিং থেকে শুরু করে বিভিন্নভাবে শ্রম দেয়, তারাই আসলে শিল্প শ্রমিক। বাংলাদেশ শ্রম আইনে দুই ধারায় শ্রমিকের সংজ্ঞা প্রদান করা হয়েছে। আমি যদি আইনের ভাষায় বলতে চাই, যেহেতু এটা আইনের অনুষ্ঠান, আইনের ভিত্তিতে বলতে গেলে শ্রমিক বলতে এমন ব্যক্তিকে বোঝায় যারা মজুরির বিনিময়ে শারীরিক এবং কায়িক পরিশ্রম করেন, অর্থাৎ তারা মজুরি পাবেন এবং শ্রম দিবেন। তো শ্রমিকের সাথে একটা শিল্প তখনই ভালো মতন উৎপাদন হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে যখন শ্রমিক ভালো হবে। ধন্যবাদ। আসলে এই শ্রমিক যদি ভালো হয়, আপনি একটা সুন্দর একটা কথা বলেছেন যে ভালো মাটি হলে, ভালো পরিচর্যা পেলে সে ভালোভাবেই সেটাকে গাছ হবে, সেই গাছ থেকে ভালো একটা ফল পাওয়া যায়। তদ্রূপ একটা ভালো একটা শিল্পী হলে, শ্রমিক হলে, সেই শ্রমটা যদি সে ভালোভাবে দিয়ে থাকে তাহলে এই শিল্পকর্মটা সুন্দর হয়। খুব সুন্দর একটা আপনি উদাহরণ দিয়েছেন। আসলে প্রতিটা বিষয়ের একটা যেমন আছে যে পাবলিক ফাংশন, একটা রাষ্ট্রীয়করণ। এই শ্রমটা, এই শিল্পটা আমরা পাবলিকভাবে, জনগণ সাধারণভাবে করে থাকি, আবার রাষ্ট্রীয়ভাবে করে থাকি। আমরা যখন সেই শিল্পায়নটা জাতীয়করণ বলতে রাষ্ট্রীয়করণটা, যেটা বা জাতীয়করণ বা রাষ্ট্রীয়করণ আমাদের শুনতে পাই, দেখতে পাই। আসলে শিল্পের রাষ্ট্রীয়করণ এবং জাতীয়করণটা বিষয়টা কি, সে সম্পর্কে আমরা একটা জানতে চাই। শিল্প জাতীয়করণ আসলে একটা ঐতিহাসিক পদক্ষেপ বাংলাদেশের প্রেক্ষাপটে। 1972 সালের পরেই শিল্প জাতীয়করণ করা হয় মূলত। পরবর্তীতে এই আইন সংশোধন হয় 2018 জাতীয়করণ আইন দিয়ে, এখন ওই আইনটা এখন স্টাবলিশড। তো জাতীয়করণের মাধ্যমে ব্যক্তি মালিকানাধীন সম্পদগুলো কোনো একটা রাষ্ট্র বা সরকার নিজের নিয়ন্ত্রণে নেয়। এটাই হচ্ছে আসলে মূলত জাতীয়করণ। 71 সালের পরে, মুক্তিযুদ্ধের পরে একটা আমাদের দেশে পাট শিল্পের মানে ব্রিটিশ আমলে বা পূর্ব পাকিস্তান থাকার সময়ে যেরকম সমৃদ্ধি ছিল, পরবর্তীতে কিন্তু শিল্পের দিকে অনেকটাই আমরা পিছিয়ে গেছি। পাট শিল্পের কথা বলছি, বা এই শিল্প জাতীয়করণ করার মাধ্যমে অনেক শিল্প যখন রাষ্ট্রীয়করণ করা হয়, তার একটা প্রধান উদাহরণ যদি দিতে চাই, আমরা আদমজি জুট মিলের কথা বলতে পারি। এরকম 67টার মতন পাটকল রাষ্ট্রীয়করণ করা হয়। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রীয়করণ করার পরে এখানে সুযোগ সুবিধা অনেক কিছু থাকে, যেহেতু এখানে আবার কিছু অবাঙালি যারা চলে যায় বা মালিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম অনেক সম্পত্তিও বা রাষ্ট্রীয় সম্পদ আকারে মানে জাতীয়করণ করা হয়, মানে যার ব্যক্তির মালিকানা নাই। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার কোনো কারণে আমি অভিযুক্ত, আমার সম্পত্তিটা বাজেয়াপ্ত হয়ে গেছে, তখন ওইটা রাষ্ট্রীয়করণ করা হয়। তো পাট শিল্পে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া হয়, বা ক্ষতিপূরণ ছাড়াও রাষ্ট্রীয়করণ করার মতন ঘটনা আছে। তো পাট শিল্প এভাবে যখন জাতীয়করণ করা হলো, আমরা তখন দেখতে পেরেছি, যেহেতু এটা শিল্প আইন নিয়ে আমরা কথা বলছি, আমি পাট শিল্পে ঢুকে গেলাম এই রাষ্ট্রীয়করণ থেকে। আপনার এখানে পুঁজির যে বিনিয়োগ সঠিকভাবে ওইভাবে হচ্ছিল না। তারপর এখানে কিছু অদক্ষ ব্যবস্থাপনার কারণে আপনার কারখানাগুলো ওইভাবে আর রান করতে পারে নাই। তারপরে পাকিস্তান আমলে যে সমস্ত উর্দু ভাষাভাষী শ্রমিক ছিল, সেই শ্রমিকগুলো অনেকে দেশ ছেড়ে চলে যায়। আর পরবর্তীতে প্লাস্টিক শিল্প চলে আসে, যার কারণে এই শিল্পটা ওইভাবে আর ডেভেলপ করতে পারে নাই। তো আমরা শিল্প জাতীয়করণ বলতে আসলে যেটা আমাদের আপনার প্রশ্নের মধ্যে থাকলে এটাই বোঝা যায় যে কোনো ব্যক্তি মালিকানাধীন বা কোনো ঐতিহাসিক কোনো বিষয়বস্তুকে সরকার যখন নিজের নিয়ন্ত্রণে এনে পরিচালনা করে, সেটাই হচ্ছে আপনার জাতীয়করণ, যেটা 2018 সালের আইন এখন আমরা ফলো করছি, বা রাষ্ট্রীয়করণ। আসলে প্রতিটা বিষয় কিন্তু সুবিধা অসুবিধা রয়েছে।
আসলে এই রাষ্ট্রীয়করণ বা জাতীয়করণ করার কারণে শিল্পের এটা কি ধরনের সুবিধা হয়েছে এবং কি ধরনের অসুবিধা হয়েছে বলে আপনি মনে করেন? সুবিধা অসুবিধার কথা যদি বলতে যাই, সুবিধার কথা অনেক কিছুই এসে গেছে। যখন যে অবাঙালি যারা ছিল, যারা সম্পত্তিটা ফেলে চলে গেছে, তার সম্পত্তিটা এখন তো আমার দেখভাল করতে হবে। সেই সম্পত্তিটা তো আর এভাবে বিনষ্ট করা যায় না, বা ঐতিহাসিক একটা আইডেন্টিটি তাকে দিচ্ছি আমরা। আমাদের অনেক হেরিটেজ আছে, যারা পরবর্তীতে বিভিন্ন রাজাদের বাসা, যেগুলা পরবর্তীতে কিন্তু সরকার এটা পর্যটন হিসেবে নিয়ে গেছে, বা পাটকল, চিনিকল, এগুলা সরকার যখন নিজস্ব নিয়ন্ত্রণে নেয়, স্বাভাবিক সরকার চাইবে প্রবৃদ্ধির জন্য, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এটাকে সঠিকভাবে পৃষ্ঠপোষকতা করা। তো সেইখানে তার বিনিয়োগগুলা, মূলধনটা কিরকম হবে, সরকার এটা নিয়ন্ত্রণ করে দেয়। এইগুলোর যেমন সুযোগ সুবিধা আছে। আবার বেসরকারি খাতে যেটা দেখি আমরা দক্ষ একটা ব্যবস্থাপনা পাই। দক্ষ ব্যবস্থাপক না হলে কিন্তু কোনো প্রতিষ্ঠানই সুন্দর ফল দিতে পারে না। তো রাষ্ট্রীয়করণের একটা বড় অসুবিধা হচ্ছে এখানে ব্যবস্থাপক খুবই নিম্ন, মানে দক্ষ ব্যবস্থাপক থাকে না, আর রাজনীতিকরণটা হয় অনেক বেশি। ট্রেড ইউনিয়ন বা তাদের নিজস্ব লোকদেরকে তারা বিভিন্ন জায়গায় নিয়ে আসতে চায়। এই কর্পোরেশন ভিত্তিক প্রতিষ্ঠানগুলো আছে, তখন এগুলা রাজনীতির শিকার হয়ে ওইভাবে লাভজনক ভাবে কাজ করতে পারে না। এটা আসলে মূল অসুবিধা, অসুবিধাটা এটাই। জাতীয়করণটার মূল অসুবিধা হচ্ছে যে ব্যক্তি মালিকানার সাথে সাথে যে দলীয় স্বার্থের একটা অবশ্যই এটা আপনার, আমি চাবো আমার লোকগুলা আসুক, কিন্তু সে দক্ষ কিনা, এই ব্যবস্থাপক আমার প্রতিষ্ঠানটাকে আসলে কতটুকু উন্নতির দিকে নিয়ে যেতে পারবে, সেই জিনিসগুলা থাকে না। আর যেটা হচ্ছে আমরা এটা হচ্ছে সবাই জানি, সব জায়গায় একটু হিসাবে গরমিল থাকে, সবকিছু মিলে এই অসুবিধাগুলো আছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি আবার যাবো একটু সবুজ ভাইয়ের কাছে, যে প্রতিটা জিনিসের একটা নীতি থাকে, তদ্রূপ বাংলাদেশ শিল্পরও কিন্তু নীতি রয়েছে। আমরা বাংলাদেশ শিল্পনীতি সম্পর্কে আমাদের যে সবুজ ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ সৈকত। আসলে বাংলাদেশ সরকার শিল্প খাতের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট নীতিমালা তৈরি করেছে, যেটা ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল পলিসি 2016। এইটা করার পরে শিল্পের যে একটা নীতিমালা, এটা খুব সমৃদ্ধভাবে আমাদের দেশে এসেছে। এই শিল্পনীতিটাকে কয়েকটা উদ্দেশ্যে শিল্পনীতিটা করা হয়েছে। যেমন শিল্পায়নকে ত্বরান্বিত করা, 2 হচ্ছে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ শিল্পে সহায়তা প্রদান করা, এবং তৃতীয়ত হচ্ছে পরিবেশ বান্ধব এবং টেকসই শিল্প খাত গড়ে তোলা। এই জন্যই শিল্পনীতিটা প্রণয়ন করা হয়েছে, যার মুখ্য বিষয় হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়ন, দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে ঋণ প্রদানের মাধ্যমে উৎসাহিত করা। এটাই হচ্ছে মূলত আমাদের 2016 সালে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেটা করা হয়েছে, সেটা শিল্পনীতি। ধন্যবাদ। আসলে শিল্পর সাথে একটা সম্পর্ক হচ্ছে মানুষের, শ্রমিকের, যে কথাটা আপনি পূর্ব বলেছিলেন যে শ্রমের সাথে শিল্প। আচ্ছা, কি ধরনের একটা শিল্পর সাথে কি ধরনের শ্রমিকের সম্পর্ক থাকে বলে আপনি মনে করেন? শিল্পর সাথে শ্রমিকের সম্পর্কটা ওইটাই, একটা মার সাথে সন্তানের যেরকম সম্পর্ক, শিল্পের সাথেও শ্রমিকের সম্পর্কটা ততোপরি। কারণ এই শ্রমিকের কারণেই কিন্তু শিল্পটা বিকশিত হচ্ছে। শ্রমিক শ্রম দিচ্ছে, শ্রমিকের শ্রম, কায়িক বা মানসিক শ্রমের কারণে শিল্পটা উৎপাদিত হচ্ছে, এবং সেটা আপনার ভোগ্যপণ্য হিসেবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এবং অর্থনীতি প্রবৃদ্ধিতে যেটা আমরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিল্প আর শ্রমের সম্পর্কের যেই সুবিধাটা আমরা পাই, অর্থনৈতিক প্রবৃদ্ধি। এটা আমাদের দেশ যেমন লাভবান হচ্ছে, পাশাপাশি শ্রমিক তার জীবনযাত্রার মান সহজ করতে পারছে, এবং শ্রমিক এই শিল্প খাতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, তার সন্তানদের লেখাপড়ার সুযোগ সুবিধা সহ ওই শিল্প আইনে অনেক ধরনের চিকিৎসা সুবিধা থেকে শুরু করে তার বাসস্থানের সুবিধা, অনেক কিছু আইনের আওতায় আছে। যদিও সব আইন সঠিকভাবে সবসময় প্রয়োগ হয় না, বিধায় আমরা অসন্তুষ্টি দেখতে পাই বা বার্গেনিং দেখতে পাই। তো শিল্পের সাথে শ্রমিকের সম্পর্ক ওই আপনার হাতের এই পিঠ আর ওই পিঠের মতন, একটা ছাড়া আরেকটা কখনো সম্ভব না। আপনি একটা শিল্প কখনো শ্রমিক ছাড়া পাবেন না, আবার একটা শ্রমিক কখনো শিল্প ছাড়া বেঁচে থাকবে না, তার কোনো না কোনো শিল্পের সাথে জড়িত থাকতে হবে। ধন্যবাদ। আসলে বাদনা পার কথাটাকে আমি রেস ধরে আপনাকে
ওই কথাটাই আপনি বলতে চাচ্ছি যে বাদনপা একটা সুন্দর একটা বলেছেন যে এপিটোপিট, একটা শিল্প থাকলে শ্রম থাকবে, শ্রমের সাথে শিল্পের সম্পৃক্ত। কিন্তু অনেক সময় দেখা যায় সেই সম্পর্ক একটু অনেক সময় ভেদ ঘটে বা একটা অসন্তোষ সৃষ্টি হয়। কখন বা কি ধরনের কারণে এবং কেন একটা শ্রমের সাথে শিল্পের বা শ্রমশিল্পের একটা অসন্তোষ সৃষ্টি হয়ে থাকে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটেও শ্রমিক অসন্তোষ সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রায়ই দেখি যে আশুলিয়া সহ আমাদের সাভার, ইপিজেড এলাকা, নারায়ণগঞ্জে আমাদের বিভিন্ন জায়গায় যে রাস্তা বন্ধ করে শ্রমিকরা ধর্মঘট করছে, এটার মূল কারণ হচ্ছে শ্রমিক অসন্তোষ। এই শ্রমিক অসন্তোষের প্রধান কারণ হচ্ছে প্রথমত মজুরি বৈষম্য। মজুরি বৈষম্যটা প্রবল থাকে। দ্বিতীয় কারণ সেটা হচ্ছে ন্যায্য মজুরি না পাওয়া। আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী একজন শ্রমিককে 8 ঘন্টা কাজ করার অধিকার তার, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে 12 ঘন্টা পর্যন্ত তাদেরকে কাজ করানো হয়, কিন্তু ওই অনুযায়ী তাদেরকে ওইভাবে মজুরি দেওয়া হয় না। তার পরবর্তীতে হচ্ছে ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ পরিবেশ। শ্রমিকদের যে কাজ করার জায়গাটা সেটা আমাদের দেশের ক্ষেত্রে ম্যাক্সিমামই হচ্ছে ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ। যদি আমরা ট্যানারি শিল্পের কথা বলি এবং বিভিন্ন শিল্পে যেখানে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নাই, শ্রমিকরা যে একটা আগুন লাগলে তারা যে বের হয়ে যাবে নিরাপদে, সেরকম বিকল্প সিঁড়ির ব্যবস্থা নাই। এই সব কারণে এরপর হচ্ছে ছুটি এবং ওভারটাইম ভাতা না দেওয়া। দেখা যায় যে তাদেরকে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করানো হচ্ছে, কিন্তু এই ওভারটাইম ভাতাটাও তাদেরকে ঠিক মতো দেওয়া হয় না, মানে প্রপার ইউটিলাইজ করা হচ্ছে না। এবং ছুটিটাও তারা ওইভাবে ঠিক মতো, দেখা যাচ্ছে যে ফ্যামিলির কেউ অসুস্থ, তার ছুটির দরকার, সেই ছুটিটাও তারা ওইভাবে পায় না। এবং অনেক ক্ষেত্রে ছুটি নিলে তাকে ওইখান থেকে তার যে মাসিক মজুরি আছে ওইখান থেকে তার মজুরি থেকে কর্তন করা হয়। এবং মালিক শ্রমিকের যে সম্পর্ক সেইটাও অনেক ক্ষেত্রে আমাদের যে ব্যবস্থায় সঠিক ভালো না, যার ফলে প্রায়ই আমাদের দেশে এই শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এবং অনেক ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা দেখা যায় যে একজন শ্রমিককে সাধারণত পরের মাসের 5 তারিখের মধ্যে তার বেতন দিয়ে মজুরি দেওয়া উচিত। এখানে গার্মেন্টস শিল্পে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 2 মাস 3 মাস পরে তার মাসিক বেতন দেওয়া হয়, মজুরিটা দেওয়া হয়। এইসব কারণে একটা শ্রমে অসন্তোষ দেখা দেয়। আমার মনে হয় এই বাংলাদেশের যে শ্রম অসন্তোষটা, এই শ্রম আইন যেটা আছে এবং আমাদের যে নীতিমালা, এইগুলি যদি মালিকরা এবং শ্রমিকরা যথাযথভাবে প্রয়োগ করে তাহলে এই শ্রম অসন্তোষ থাকে না। ধন্যবাদ আপনাকে। আসলে সুবোধ ভাই যেন একজন নারায়ণগঞ্জ আইন কলেজের একজন প্রভাষক, আসলে প্রভাষকের মুখ থেকে যেন সুন্দরভাবে এবার কিভাবে আর কি একটা বোঝা যায় যে সুন্দর। আসলে ধন্যবাদ। আসলে আমরা কেউই কিন্তু শ্রমিক অসন্তোষ চাই না। আমরা চাই সদা সর্বদা শ্রমিকের সাথে মালিকের সাথে একটা সুসম্পর্ক থাকুক, এটা আমরা চাই। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে গার্মেন্টস শিল্পটা কিন্তু একটা বৃহৎ একটা শিল্প। বাংলাদেশ মূলত অর্থনীতির মূল ভিত্তিটা বর্তমানে গার্মেন্টস। এই গার্মেন্টসের সাথে কিন্তু শ্রমিকের সাথে কিন্তু অনেক ধরনের একটা কন্ট্রাক্ট থাকে এবং শ্রম দিয়ে থাকে শ্রমিক। আমি বাংলাদেশ গার্মেন্টস শিল্প এবং শ্রমিক সেই সম্পর্কে কিছু আমি জানতে চাচ্ছি বাদনাপার কাছ থেকে। আমরা এখন যেই জায়গায় বসে অনুষ্ঠান করছি বা আমাদের নারায়ণগঞ্জ শহরের কথা যদি বলি, গার্মেন্টস শিল্প যেহেতু আসছি, আমাদের বিসিক শিল্পনগরী, তারপরে আদমজি, ইপিজেড, আমরা কিন্তু একদম অনেক অনেক গার্মেন্টস শিল্প এবং অনেক অনেক শ্রমিকের মাঝখানে বসবাস করি। আমাদের এই শহরে যারা বাস করে, প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ যদিও পাটের জন্য বিখ্যাত ছিল, এখন এই গার্মেন্টসে ভরপুর। তো বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগটাই কিন্তু আসে গার্মেন্টসের শিল্প থেকে। তো পোশাক শিল্পের মালিকরা প্রায় 1 দশক আগে দাবি করতো যেটা, যে তাদের প্রায় 40 থেকে 42 লাখ পোশাক শিল্প শ্রমিক আছে এবং তার মধ্যে 80% নারী। তো বর্তমান পরিস্থিতিতে যেটা হয়েছে, এখন মালিকরা আর এই সংখ্যাটা অনেকটা পাশ কাটিয়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে রানা প্লাজার ট্র্যাজেডি, কারণ তখন অনেক মানুষ হতাহত হয় এবং রানা প্লাজার দুর্ঘটনাটার পরবর্তীতে যেটা দেখি আমরা, অনেকগুলো কলকারখানা বন্ধ হয়ে যায় তার প্রেক্ষিতে। তারপর কোভিড আসে, বিভিন্ন মহামারীর কারণে অনেক কারখানা ওইভাবে রান করতে পারে না বা শ্রমিক কিছু ছাঁটাই করে বা পরবর্তীতে সেই শ্রমিকগুলা নিয়োগ প্রাপ্ত হয় না বা যোগদান করে না। এই সার্বিক
বিষয় বিবেচনায় শ্রমিকের আসলে বর্তমান সংখ্যা ওইভাবে নির্ণয় করা সম্ভব না, তবে আনুমানিক 50 লাখের মতন এখন শিল্প শ্রমিক আছে গার্মেন্টস শিল্পে। আর আমি একটু একটা তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে ম্যাপড ইন বাংলাদেশের সর্বশেষ তথ্য মতে দেশের রপ্তানিমুখী 4114টি তৈরি পোশাক কারখানা আছে। তৈরি পোশাক কারখানাই 4114টা। এর মধ্যে পোশাক শিল্প আমরা জানি দুইটা সংগঠন আছে, বিজিএমইএ, বিকেএমইএ। তাদের সদস্য হচ্ছে 283টি গার্মেন্টস বা কারখানা। আর বাকি যেই আপনার 1283টি কারখানা আছে, এরা আবার এদের সংগঠনের আওতাভুক্ত নয়। এ হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের প্রতিচ্ছবি একটা। ধন্যবাদ আপনাকে। আসলে এই বাংলাদেশে গার্মেন্টস শিল্পটা অনেক উন্নতি লাভ করার কারণে কিন্তু বাংলাদেশের উন্নতি, কারণ বাংলাদেশের উন্নতির আপনি যে কথাটা বললেন এটা সিংহভাগ কিন্তু আসছে এই গার্মেন্টস শিল্প থেকেই। আর তদ্রূপ আমরা ওই গার্মেন্টস শিল্পর মাধ্যমে আমরা এখন বর্তমানে আমাদের উন্নয়নের দ্বার প্রান্তে এসে পড়েছি। আরেকটা লাইন ভাই আমি মানে আপনার সাথে সংযুক্ত করি, সেটা হচ্ছে 2024-এর 21শে সেপ্টেম্বর সময় টিভি সময়ের যে নিউজ হয় সেখানে একটা প্রতিবেদনে বিজিএমইএ উল্লেখ করে বিশ্বসেরা 100টি পোশাক কারখানার 100টির মধ্যে 61টি বাংলাদেশে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। ধন্যবাদ। আসলে নারায়ণগঞ্জ গার্মেন্টস শিল্পের পাশাপাশি বাংলাদেশের একটি ঐতিহ্য রয়েছে, যে নারায়ণগঞ্জ হুঁশিয়ারি একটা শিল্প। এই হুঁশিয়ারি শিল্প নারায়ণগঞ্জে বিখ্যাত। আমরা নারায়ণগঞ্জে হুঁশিয়ারি শিল্প সম্পর্কে কিছু জানতে চাই। ধন্যবাদ সৈকত। আসলে পাশ্চের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ। হুঁশিয়ারি শিল্প হচ্ছে এমন একটি শিল্প, এমন একটি উৎপাদন খাত যেখানে কটন, সুতি কাপড়, উলের কাপড় এবং বুনন জাতীয় পোশাক প্রস্তুত করা হয়। সেটা হচ্ছে হুঁশিয়ারি শিল্প। এই নারায়ণগঞ্জে হুঁশিয়ারি শিল্পের জন্য প্রাচীনকাল থেকে এই নারায়ণগঞ্জ বিখ্যাত। এবং আমরা যদি অতীতের দিকে যাই, 19 শতকের শেষের দিকে নারায়ণগঞ্জে এই হুঁশিয়ারি শিল্প গড়ে ওঠে। মূলত অ্যান্টনি অগন নামে একজন ব্রিটিশ ব্যবসায়ী ছিলেন, তিনি সর্বপ্রথম এই নারায়ণগঞ্জে এই হুঁশিয়ারি শিল্পের বিনিয়োগ করেন। এই শিল্পের বৈশিষ্ট্য হচ্ছে কটন ফেব্রিক্স, যা তুলা দিয়ে তৈরি পোশাক তৈরি করা হয়, এবং গ্রামীণ অঞ্চলের শ্রমিকদের সুনিপুণ পণ্য মাধ্যমে সুনিপুণ পণ্যটা তৈরি করা হয়। আসলে হুঁশিয়ারি শিল্পটা তুলা থেকে মূলত সৃষ্টি। এবং বাংলাদেশের মধ্যে এই নারায়ণগঞ্জে এই হুঁশিয়ারি শিল্প 1 নম্বর স্থান দখল করেছে, এবং এতে অনেক শ্রমিক, এবং এই শ্রমিকের মাধ্যমে আমাদের দেশের যে মূল অর্থনীতি প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধিতে হুঁশিয়ারি শিল্পে একটি বড় ধরনের অবদান রাখছে। একজন বিখ্যাত অর্থনীতিবিদ এম.এ. সামাদ, উনি এই সম্পর্কে বলেছেন যে নারায়ণগঞ্জের হুঁশিয়ারি শিল্প বাংলাদেশের সৃজনশীল উৎপাদনের ভিত্তি স্থাপন করেছে। এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি গর্বের বিষয়। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে অনেক শিল্প রয়েছে, কিন্তু আমাদের দেশে অনেক শিল্প, সারা বিশ্বে অনেক শিল্প রয়েছে, যার যার দেশের একটা ঐতিহ্যবাহী কিন্তু শিল্প থাকে। এর মধ্যে থেকে বাংলাদেশের কোন শিল্পটি, মানে আমাদের শিল্পটি প্রায় বিলুপ্তির পথে বলে আপনি মনে করেন? এটা অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয়, বিলুপ্ত প্রায় শিল্প যেহেতু বলছি, আমাদের সবার আগে এখানে মসলিন শিল্পের কথা আমরা বলতে পারি। মসলিন যেই কাপড়, সেখানে একসময় এটা রাজকীয় পোশাক হিসেবে বিবেচিত হতো। আমরা অনেকেই বইয়ে পড়েছি, দেখার সৌভাগ্য হয় নাই, যে মসলিন একটা শাড়ি আংটির ভিতর দিয়ে চলে যেত। তো সেই মসলিন শাড়িটা মেঘনার তীরবর্তী একটা তুলা, বিশেষ ধরনের তুলা হতো, সেটা অন্য কোনোখানে এই তুলা জন্মাত না, যার কারণেই এই তুলা দিয়ে প্রায় 16টি স্টেপে শাড়িটা উৎপাদন করা হতো, এবং এইটা সমগ্র বিশ্বে এত জনপ্রিয় ছিল, রাজকীয় পোশাক হিসেবে এটাকে মান্য করা হতো। তো কালের বিবর্তনে, জলবায়ুর পরিবর্তন, পানির পরিবর্তন, গাছ ওইভাবে ওই বিশেষ গাছটার উৎপাদন না হওয়ার কারণে মসলিন শিল্পটা এটা একদমই বিলুপ্ত হয়ে গেছে বলবো। তারপরে মসলিন শিল্পটাকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা আছে, সেটা হচ্ছে জামদানি শাড়ি, যেটাকে আমরা এখন ওই নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ডেমরা, এই সমস্ত এলাকায়, হ্যাঁ, মানে নারায়ণগঞ্জেই মূলত তাঁতগুলা এখানে
মসলিনকে বাঁচিয়ে রাখার জন্য বিকল্প হিসেবে জামদানির আমরা হুম। এই প্রভাব দেখে, এবং জামদানিও এখন বিশ্ববাজারে নেতৃত্ব দিচ্ছে। আমি বলবো বিশ্বের বিভিন্ন জায়গায় জামদানি যাচ্ছে, তবে মসলিনটা কিন্তু আমরা ফিরিয়ে আনতে ফিরে পারিনি। পারবো না। তারপর আমাদের আরো কিছু ছিল, আগে আমরা মাটির কলসিতে ঢেলে পানি খেতে দেখতাম, এই যে মৃৎশিল্প। এখন কিন্তু আমাদের এই মাটির কলসির ব্যবহার নাই, বা আগে মাটির শানকিতে ভাত খেত, বা মাটির বিভিন্ন ধরনের তৈজসপত্র থেকে শুরু করে অনেক কিছু ছিল। মানে মৃৎশিল্প যেটাকে বলে, হ্যাঁ, মৃৎশিল্প এখন প্রায় আপনার বিলুপ্ত অনেক পথে। কমে গেছে, কারণ আধুনিক জিনিস, এখানে প্লাস্টিক এসে আমাদের একটা বড় বাজার দখল করে ফেলেছে, যার কারণে এই বিভিন্ন ভাবে আপনার শিল্পগুলা আমরা হারিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, আমাদের সদিচ্ছা থাকতে হবে। এখনো কিন্তু অনেক জায়গায় দেখবেন যে মাটির বিভিন্ন শোপিস বানাচ্ছে। আমাদের অভ্যস্ত হতে হবে, আমরা প্লাস্টিকের প্লেটে না খেয়ে আমরা একটা মাটির প্লেটে যদি খাই, মাটির জগ অনেকে ঘরে রাখে। তো মৃৎশিল্পটাকে আমাদের বাঁচিয়ে রাখা উচিত, কারণ এটা এখনো বিলুপ্ত যেহেতু হয় নাই, আমাদের আরো রক্ষণাবেক্ষণ করা উচিত মৃৎশিল্পকে। ধন্যবাদ আপনাকে। যে আসলে শিল্প বিশ্বের ইংল্যান্ডে প্রথমে তো শিল্প বিপ্লব ঘটেছে এবং শিল্পর সূচনা হয়, তদ্রূপ আমাদের বাংলাদেশে এই শিল্পটা কখন এবং কিভাবে শুরু হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ সৈকত। আসলে উপমহাদেশে আমাদের যে সাবকন্টিনেন্টে, সেখানে শিল্প বিপ্লব শুরু হয় ব্রিটিশ আমল থেকে। 1830 সালে ব্রিটিশরা নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে প্রথম জুট কারখানা স্থাপন করে। পরবর্তীতে 1947 সালে পাকিস্তান হওয়ার পরে বর্তমান যে বাংলাদেশ, সেই পূর্ব পাকিস্তানে তখন তারা পাট এবং চামড়া শিল্পের বিকাশ ঘটায়। পরবর্তীতে 1972 সালে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে দেশ স্বাধীন হওয়ার পরে জাতীয়করণ করা হয় শিল্পকে। এই জাতীয়করণের পরে বর্তমানে আমাদের যে দেশে তৈরি পোশাক শিল্প, টেক্সটাইল শিল্প, চামড়া শিল্প, সিরামিক শিল্প, এইগুলি আমাদের দেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে পরিণত হয়েছে। মানে এটা কখন থেকে এটা শুরু হয়ে থাকে? এই শুরুটা হইল 1830 সাল থেকে এই উপমহাদেশে শিল্প কারখানা সর্বপ্রথম শুরু হয়। এরপর থেকে আমাদের এরপরে কন্টিনেন্টভাবে আমরা চলছে। 1830 থেকে এরপর 1947, 72, বর্তমানে এইভাবেই চলতেছে। ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিটা জিনিসের ক্ষেত্রে আমাদের আইনের এই যে একটা শিল্প এবং শিল্প আইনের মধ্যে আমরা সচরাচর একটি কথা শুনতে পাই বা দেখতে পাই, যে জানতে পাই যে মূলধন। আসলে এই শিল্প আইনের মধ্যে মূলধন যে একটা জায়গা দখল করে রেখেছে, আসলে মূলধন বিষয়টা আসলে কি, সে সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি। মূলধন আসলে উৎপাদন প্রক্রিয়ায় বিনিয়োগের জন্য ব্যবহৃত হয়। আমি একটা পণ্য উৎপাদন করতে গেলে আমাকে অবশ্যই আমার মূলধন লাগবে। সেই মূলধন বিনিয়োগ করার মাধ্যমে একটা উৎপাদন প্রক্রিয়া গতিশীল হয়। আর অর্থনীতির দিক থেকে যদি বলতে চাই, যে মানুষ শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদের যে অংশ উৎপাদিত পরবর্তীতে উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, সেটাই আসলে মূলধন। মূলধন ছাড়া কখনোই কোনো শিল্প গড়ে উঠতে পারে না। আমরা তিন ধরনের মূলধন আমার লাগবেই যে কোনো একটা শিল্পের ক্ষেত্রে। সেটা হচ্ছে আমি আর্থিক মূলধন, কারণ নগদ টাকা ছাড়া আমি তো একটা ব্যবসা রান করতে পারবো না। তারপরে কিছু আমার স্থায়ী মূলধন লাগে, যেমন আমার একটা কারখানায় যন্ত্রপাতি লাগে, কিছু কাঁচামাল লাগে। কাঁচামাল ছাড়া আমি যন্ত্রপাতি দিয়েও আমার কাজ হবে না, বা আমার টাকা থাকলেও লাভ হবে না। তো আমার কাঁচামালও লাগবে, পাশাপাশি সেই কাঁচামালটাকে প্রসেস করার জন্য যন্ত্রপাতিও লাগবে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমার লাগবে আরেকটা মূলধন, সেটা হচ্ছে মানব সম্পদ। আমার যদি দক্ষ জনবল না থাকে, আমি আসলে এই টাকা বিনিয়োগ করে কি করব, বা আমি এই যন্ত্রপাতি দিয়ে কি করব, বা আমি কাঁচামাল দিয়ে কি করব। যার কারণে এই তিনের সমন্বয়ে একটা ব্যবসায় মূলধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটা বিনিয়োগের মাধ্যমেই একটি প্রতিষ্ঠান সুন্দরভাবে শুধু প্রতিষ্ঠিত হয় বা বাণিজ্যিকভাবে অগ্রগতি হয়, তা যেমন ঠিক। আবার এই মূলধনের আরো কিছু আমার ব্যবহার আমরা দেখতে পাই, যেটা হচ্ছে বাজার সম্প্রসারণ করতে গেলে মূলধন লাগে। আমি যখন একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো, সেটা যখন ভালো মতন উৎপাদন হবে, সেটাকে আমি চাইবো আমার প্রতিষ্ঠানটা আরো ডেভেলপ হোক, আমি আরেকটা শাখা খুলি, আরেকটা ফ্যাক্টরি আরেকটা জায়গায় দেই, সেখান থেকে আরো মানুষের কর্মসংস্থান হয়। তো এই সবকিছুই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই তিনটা বিষয় নিয়েই আপনার আসলে মূলধন। ধন্যবাদ আপনাকে। আমরা শিল্প সম্পর্কে শুনছি, আমাদের
সাথে রয়েছেন আমাদের অ্যাডভোকেট সবুজ ভাই এবং বাদন আপা। চেয়ে নিচ্ছি ছোট একটা বিরতি।